এইবার আমরা সবসময় রেপ অ্যান্ড মার্ডার কেসটাকে হয়তো হাইলাইট বেশি করা গেছে, কিন্তু করাপশন কেসটা হয়তো সেইভাবে হাইলাইট কম হয়েছে, কিন্তু এই অ্যাকচুয়াল কেসটা কিন্তু এই করাপশন কেসটা অনেক বড় কেস। এবং 4th মের পরে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আছেন, আমার যত মনে পড়ছে উনি 18ই মে এই প্রসিকিউশনের স্যাংশনটা উনি দিয়ে দেন। যখনই 18ই মে দিয়ে দিল, তারপরে কিন্তু আর বাধা থাকলো না তার এগেনস্টে চার্জ ফ্রেম করা বা তার এগেনস্টে সিবিআই ফার্দার যে সমস্ত প্রসিডিওরগুলো থাকে সেগুলো করতে পারবে। মানে এই কেসটা তার এগেনস্টে কী কী কেস ছিল, একটা হচ্ছে টেন্ডার ম্যানিপুলেশন ছিল, তারপরে হচ্ছে প্রকিউরমেন্টের সমস্যা ছিল, আর ফিনান্সিয়াল ইরেগুলারিটিস ছিল। কিন্তু একটা হসপিটালের ভেতরে একজন প্রিন্সিপাল অফিসিয়াল অর্ডার করে কী করলো, একটা বড় পার্কিং লট বানিয়ে দিল, সেখানে গিয়ে গাড়ি রাখতে হবে। তাপসদা, আপনাকে মাধ্যমে স্বাগত। সন্দীপ ঘোষ তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন জামিনের জন্য, কি বলবেন? দেখুন, সে যে কোনো কেউ মানে আদালতে অ্যাপিল করতে পারে সে বেলের জন্য। এক্ষেত্রে সন্দীপ ঘোষও ইন্ডিয়ান জুডিশিয়ারিতে মানে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে। এটা নর্মাল নিয়মের ভেতরেই পড়ে, কারণ তার বেল অলরেডি হাইকোর্টে রিজেক্ট করে দিয়েছে এবং তার জন্য সে হয়তো সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে জামিনের জন্য। আর এই যে কেসটা সন্দীপ ঘোষের এই করাপশন কেসটা, আমরা হয়তো যদি পার্সপেক্টিভ ভাবি, আরজি করে কিন্তু দুটো কেস, একটা হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার কেস আর একটা হচ্ছে করাপশন কেস। এই করাপশন কেসটা রেপ অ্যান্ড মার্ডার কেস কিন্তু সরাসরিভাবেই জড়িত বলা যেতে পারে। এই দীর্ঘদিনের যে করাপশন, র্যাম্প্যান্ট করাপশন সন্দীপ ঘোষ এবং তার বাহিনী চালিয়েছিল, তার পরবর্তীকালে কিন্তু এই অভয় ইনসিডেন্ট হয়েছে বলেই আমাদের ধারণা। এইবার আমরা সবসময় রেপ অ্যান্ড মার্ডার কেসটাকে হয়তো হাইলাইট বেশি করা গেছে, কিন্তু করাপশন কেসটা হয়তো সেইভাবে হাইলাইট কম হয়েছে, কিন্তু এই অ্যাকচুয়াল কেসটা কিন্তু এই করাপশন কেসটা অনেক বড় কেস। ইতিমধ্যে যতদূর আমার মনে পড়ছে 9th আগস্টের এই 2024-এর ইনসিডেন্টের পরে 23শে আগস্ট হাইকোর্ট এটা সিবিআইয়ের হাতে হ্যান্ড ওভার করে এবং পরে 24 তারিখে অ্যান্টি করাপশন ব্যুরো এই কেসটাকে তারা তখন তদন্ত করতে শুরু করে। শুধু সিবিআই নয়, পাশাপাশি হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটও কিন্তু তদন্ত শুরু করে এবং 2026-এর সম্ভবত ফেব্রুয়ারি মাসে তারা একটা চার্জশিট দেয় আন্ডার পিএমএল অ্যাক্ট, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, যে প্রসিডস অফ ক্রাইম, যেটা হচ্ছে যে এই ক্রাইম করে যে টাকাগুলো গেছে সেগুলো কোনো মানি লন্ডারিংয়ে যুক্ত হয়েছে কিনা তার জন্য। এই কেসে কিন্তু অ্যারেস্ট হয়েছে 4 জন। আমি সন্দীপ ঘোষ বাদেও আরও বাকি 4 জন রয়েছে। সন্দীপ ঘোষ বাদে হচ্ছে হাউস স্টাফ ছিল আশিস কুমার পান্ডে, বর্তমানে আশিস কুমার পান্ডে হচ্ছে বেল পেয়েছে। এছাড়া হচ্ছে বিপ্লব সিং হচ্ছে মা তারা ট্রেডার্সের, সুমন সিং হচ্ছে হাজরা মেডিকেলের, আর আফসার আলী খান সন্দীপ ঘোষের কিন্তু পার্সোনাল সিকিউরিটি। এই কেসে কিন্তু এই 5 জন কিন্তু এই মামলায় জড়িত, মানে এই সিবিআই যে মামলাটা করেছে। আর ইডি যে মামলাটা করেছে, ইডি মামলায় কিন্তু আশিস কুমার পান্ডে বাদে বিপ্লব সিং, সুমন হাজরা, আফসার আলী খান অ্যান্ড সন্দীপ ঘোষ, এই তাদের এগেনস্টে কিন্তু চার্জশিট হয়েছে। আরেকটা ব্যাপার যেটা হয়েছে যে এই যে চার্জশিট যখন দেওয়ার পরে হাইকোর্টে কিন্তু অলরেডি মুভ করেছিল সন্দীপ ঘোষ, এবং সন্দীপ ঘোষকে রাখা গেছে ইনিশিয়ালি ডেটটা, আমার এক্সাক্ট ডেটগুলো হয়তো আমি সেটা বলতে পারবো না, কিন্তু সন্দীপ ঘোষ যেটা করেছিল সেটা হচ্ছে যে হাইকোর্টে তিনি অ্যাপিল করেছিলেন যে তার যাতে ট্রায়ালটা আলিপুর কোর্টে পিছিয়ে দেওয়া হয়, কিন্তু পরবর্তীকালে সেটা কিন্তু হয় না। কোর্ট কিন্তু হাইকোর্ট অর্ডার দেয় তাড়াতাড়ি ট্রায়াল শুরু করার জন্য। এইবার ট্রায়াল শুরু হলেও দেখা যায় যে ট্রায়ালের পরেও আমাদের, যেহেতু তিনি একজন সরকারি উচ্চপদস্থ আধিকারিক, তাহলে গভর্নমেন্টের কিন্তু স্যাংশন লাগে। আগের যে গভর্নমেন্ট ছিল মমতা ব্যানার্জির গভর্নমেন্ট, মানে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী ছিল, তৎকালীন মুখ্যমন্ত্রী কোনো রকম এই স্যাংশন অর্ডার কিন্তু দেয় না, যার জন্য সন্দীপ ঘোষের এগেনস্টে চার্জ ফ্রেম করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে পড়ে। এবং 4th মের পরে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আছেন, আমার যত মনে পড়ছে উনি 18ই মে এই প্রসিকিউশনের স্যাংশনটা উনি দিয়ে দেন। যখনই 18ই মে দিয়ে দিল, তারপরে কিন্তু আর বাধা থাকলো না তার এগেনস্টে চার্জ ফ্রেম করা বা তার এগেনস্টে সিবিআই ফার্দার যে সমস্ত প্রসিডিওরগুলো থাকে সেগুলো করতে পারবে। এবং এর ফলেই এই কেসটা কিন্তু আরও গতি এসেছে। এবং দেখা যাচ্ছে সন্দীপ ঘোষ ফেব্রুয়ারি 2026-এ হাইকোর্টে অ্যাপিল করেছিল, তারপরে হয়তো সুপ্রিম কোর্টে না গেলেও এখন সুপ্রিম কোর্টে যাচ্ছে, কারণ তার একটা আশা হয়তো ছিল যে মমতা ব্যানার্জি থাকবেন, তাকে বাঁচিয়ে নেবেন। কিন্তু 4th মেতে যখনই ইলেকশনের রেজাল্টটা ঘুরে গেছে, তখনই কিন্তু সন্দীপ ঘোষ বুঝে, এবং 18 মেতে শুভেন্দু অধিকারী মহাশয় প্রথম তার প্রসিকিউশন অর্ডারে যখন সাইন করে দিলেন, তারপরেই কিন্তু সন্দীপ ঘোষের খেলাটা, মানে তার যে ভরসাটা সেটা তো এখন আর করতে পারছে না। এখন একটাই রাস্তা, তাকে সুপ্রিম কোর্টে যেতে হবে। কারণ এই কেসটা তার এগেনস্টে কী কী কেস ছিল, একটা হচ্ছে টেন্ডার ম্যানিপুলেশন ছিল, তারপরে হচ্ছে প্রকিউরমেন্টের সমস্যা ছিল, আর ফিনান্সিয়াল ইরেগুলারিটিস ছিল। তার ভিতরে অনেকটাই প্রুফ এবং বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন রকম ক্রাইম করেছে। তার যদি ক্রাইমের হিস্ট্রি এগুলো বলা হয়
মানে কি কি করেছিলেন তৎকালীন সময়ে, তার মানে টেন্ডার দুর্নীতি, হাউস স্টাফশিপ দুর্নীতি, এই যে আশিস কুমার পান্ডে, এ তো বেসিক্যালি হাউস স্টাফ ছিল। এই হাউস স্টাফশিপ দুর্নীতিটা করে ছাত্রছাত্রীর ভিতরে যে একটা মানে থ্রেড কালচার এনভায়রনমেন্ট কিন্তু তৈরি করেছিল, কিন্তু অ্যাকচুয়াল ওই সেখানেও টাকা পয়সার লেনদেন ছিল, সেই টাকা পয়সার লেনদেনের টাকা কিন্তু সন্দীপ ঘোষের কাছে যেত। তারপরে আমাদের আরজি করে যে এমার্জেন্সি বিল্ডিং, তার নিচে একটা নিচে আগে যে স্টোর রুম ছিল আন্ডারগ্রাউন্ড, সেই স্টোর রুমটা পরবর্তীকালে নতুন স্টোর রুমে শিফট হলে ওই জায়গাটাকে সন্দীপ ঘোষ কী করেছিল, একটা পার্কিং লট তৈরি করেছিল। মানে ধরুন আমরা কেউ হসপিটালে আসলাম বা হসপিটালে কেউ দেখাতে এলো, বিভিন্ন ক্যাটাগরি স্টাফ আসলো, তারা আসলে কিন্তু হসপিটালের ভেতরে পার্কিং করতে পারবে, এটাই নিয়ম। জায়গা যত সময় থাকবে পার্কিং করাটা ফ্রি। সে কি করলো, এসেই কি করলো যে সে হচ্ছে পার্কিং লটে তোমাকে পার্কিং করতে হবে, তুমি এমনি কোনো জায়গায় পার্কিং করতে পারবে না, এবং পার্কিং লটে গেলে তোমাকে ঘন্টা পিছু টাকা দিতে হবে। মানে এইটা হচ্ছে যে কলকাতার মধ্যে বিভিন্ন জায়গায় যে পার্কিং স্পেসগুলো পড়ে থাকে টাকা নেওয়া হয়, সেগুলো নিয়মের ভেতরে দিতে হয়, কর্পোরেশনে জমা হয় বা সরকারিভাবে জমা পড়ে। কিন্তু একটা হসপিটালের ভেতরে একজন প্রিন্সিপাল অফিসিয়াল অর্ডার করে কী করলো, একটা বড় পার্কিং লট বানিয়ে দিল, সেখানে গিয়ে গাড়ি রাখতে হবে। আর একটা অদ্ভুত পরিস্থিতি ছিল, সে তার কিছু সিকিউরিটিকে রেখে দিয়েছিল, পুলিশকে বলতো যে লোকে যদি গাড়ি কোথাও রেখে দেয়, তার ওই মানে আমাদের এরকম হয়েছে একজন সিনিয়র ডাক্তারবাবু, তিনি গাড়ি রেখেছেন, বাইক রেখেছেন, তিনি এই কলেজের এক্স অ্যালামনি, তার গাড়ির টায়ারটা হচ্ছে এই হাওয়াটা খুলে দেওয়া হয়েছে। মানে ওনার এই করার কারণটা হচ্ছে যে তাহলে সেই লোকটা কী করে যখনই কলেজে আসবে সে ওই পার্কিং লটে যাবে, গাড়িটা জমা দেবে এবং টাকা দেবে। এই ধরনের দুর্নীতি সন্দীপ ঘোষ করেছে। সন্দীপ ঘোষ মানে দুর্নীতিতে ছিল একদম মাস্টার মাইন্ড, যার কারণে হচ্ছে হয়তো এই কেসটা আমরা রেপ অ্যান্ড মার্ডার কেসটা অনেক বেশি সব দিন আমরা চর্চার বিষয়ে রেখেছি, কিন্তু দুর্নীতির বিষয়টা মামলাগুলো কমই সামনে হাইলাইট হয়েছে। কিন্তু আসল মামলাটা কিন্তু এই মামলাটা, যে মামলাটার কিন্তু অনেক অধ্যায় আছে। প্রথমে আলিপুর কোর্টে গেছে, স্পেশাল সিবিআইয়ের কোর্টে, তারপরে সে হাইকোর্টে গেছে, গভর্নমেন্টের স্যাংশন অর্ডার আগের গভর্নমেন্ট দেয়নি, এই গভর্নমেন্ট দিয়েছে, এখন সুপ্রিম কোর্টে সে গেছে। এবার সুপ্রিম কোর্টে কি হবে সেটা সুপ্রিম কোর্ট অলরেডি আজকে সম্ভবত হিয়ারিংয়ের পরে যেটা জানিয়েছে 15 অক্টোবরের ভেতরে সিবিআইকে রেসপন্স করতে হবে এই মামলার বিষয়ে, এবং তারপরে পরবর্তী সেই হিয়ারিং হয়ে সুপ্রিম কোর্ট ডিসাইড করবে কি করবে বা কি করা উচিত। আর এছাড়াও হচ্ছে সন্দীপ ঘোষ কিন্তু অলরেডি অভয়া রেপ অ্যান্ড মার্ডার কেসে ওই এভিডেন্স ট্যাম্পারিংয়ের কাণ্ডে সন্দীপ ঘোষ এবং তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, এরা দুজন কিন্তু অ্যারেস্ট হয়েছিল, এবং তারা 3 মাসের মাথায় বাই ডিফল্ট তারা কিন্তু বেল পেয়ে যায়, এখনও কিন্তু বেলে আছে। ওই মামলায় কিন্তু এখনও তাদের এগেনস্টে চার্জশিট তৈরি হয়নি, সেটা নিয়ে কিন্তু সিবিআই এগেনস্টে আমাদের অনেক সময় আমরা বলেছি কেন তারা যদি তাদের এগেনস্টে প্রাইমা ফেসি কোনো প্রমাণ না থাকলে তো তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। আর অ্যারেস্ট যখন করা হলো 3 মাস পরে তারা তদন্তে কী পেল, এখন দেখা যাক এসআইটি নতুন তদন্তভার নিয়েছে, তারা সেই মামলায় কি করে। সেই মামলায় দুজনে এখন বেলে আছে। এই যে মুখ্যমন্ত্রী ওনার বিরুদ্ধে একেবারে যে পদক্ষেপ নেওয়া যায় বা যেভাবে তদন্ত স্বার্থে সমস্ত কাজ করেছেন, তারপরে এই মুহূর্তে উনি সুপ্রিম কোর্টে গিয়েছেন জামিন মানে চাইতে, সেক্ষেত্রে ঠিক কেন এই সময়টায়? দেখুন, জামিন তো চাওয়ার অধিকার সবার আছে আমাদের দেশে। মানে ওই আজমল কাশ্যপও বিচার ব্যবস্থার আওতায় পড়তে হয়েছে, দীর্ঘদিন ধরে তাকে তার ফাঁসি দেওয়ার আগে আইনি প্রক্রিয়া চলেছে। তো সন্দীপ ঘোষও তো একজন ইন্ডিয়ান সিটিজেন, সো তারও রাইট আছে। আমাদের ইন্ডিয়ান জুডিশিয়ারি বা কনস্টিটিউশন যে রাইট তাকে দেয়, তিনি যদি হাইকোর্টের সন্তুষ্ট না হন তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন। সুপ্রিম কোর্টে গেছে, কিন্তু আমরা যদি একটা অন্যভাবে ভাবি যে এই সন্দীপ ঘোষ কী করেছে, দেখুন সারা ভারতবর্ষে তো অনেক ক্রাইম হয়েছে, ক্রাইম হয় বা ভবিষ্যতে হয়তো হবে, কিন্তু সেগুলোর মানে কতটা মানুষ জানতে পারে। কিন্তু এই কেসটা সারা ভারতবর্ষ কিন্তু জানে, সারা ভারতবর্ষ বলা ভুল, পৃথিবীর প্রতিটা প্রান্তে জানে। এবং একটা জিনিস, সন্দীপ ঘোষ নামটা শুনলেই মানুষের মনের ভিতরে একটা টাইমে আতঙ্কের কারণ ছিল, আর এখন এই মানুষটাকে কিন্তু সবাই ঘৃণা করে স্বাভাবিকভাবে, কারণ তার এই করাপশান কেস, তার এই সমস্ত দুর্নীতি, সেগুলোরই পরবর্তীকালে কিন্তু এই অভয়াকাণ্ডটা ঘটেছে। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সুপ্রিম কোর্ট এখন কী করবে সেটা সুপ্রিম কোর্টের ব্যাপার, বেল পাবে কি পাবে না। তবে আমরা চাই যে যেহেতু তার ট্রায়াল অলরেডি কমপ্লিটেড এবং গভর্নমেন্ট স্যাংশন অর্ডার দিয়ে দিয়েছে, তো সেই ক্ষেত্রে তার পানিশমেন্ট হবে বলেই ধারণা। তার সর্বোচ্চ পানিশমেন্ট হোক, সর্বোচ্চ পানিশমেন্টের ভেতরে দেখুন সেটা কত বছর জেল হতে পারে, কিন্তু এই কেসে তো আর ফাঁসি হয় না যতদূর আমি জানি, করাপশানের কেসে। কিন্তু অভয়া কেসেও তার ভূমিকা রয়েছে। তো সেই ক্ষেত্রে এই ধরনের মানুষের সর্বোচ্চ সাজা হোক,
সেটাই কিন্তু প্রতিটা মানুষ চায়। কারণ আশা রাখছি কোর্টের উপরে, ইনভেস্টিগেটিং এজেন্সির উপরে, কারণ করাপশন মামলাটা অলরেডি সিবিআই যেমন করছে, অ্যান্টি করাপশন ব্যুরো, তার সাথে কিন্তু ইডিও করছে। তো এই দুটো ক্ষেত্রেই আশা করছি যে সে এতদিন বেরোতে পারেনি, প্রায় 2024-এর অ্যারেস্ট হয়েছিল, আজকে 2026, 2 বছর হয়ে গেল জেল থেকে। আশা করছি যে এই মামলার সুপ্রিম কোর্টের রায়ের পরেই একটা হয়ে যাবে, সিদ্ধান্ত হয়ে যাবে। তো ততদিন আমাদের ওয়েট করতে হবে।